পুরনো কাপড়-চোপড় আর নকল গোঁফ-দাড়ি খুলে রেখে দিয়েছেন গাড়ির ট্রাঙ্কে। ফিরে এসেছেন তার স্বাভাবিক পোশাকে। রাশেদ আঙ্কেল, কাল রাতে আমাকে একেবারে বোকা বানিয়ে ফেলেছিলেন, বলল মুসা। সেটাই তো চেয়েছিলাম, বললেন রাশেদ পাশা। আমার ছদ্মবেশে কেউ যদি চিনেই ফেলে, তাহলে তো বিরাট বিপদে পড়ে যাব। এখন তোমাদের গাড়িতেই যাওয়া যাক। চালকের আসনে উঠে বসল কিশোর। কোন দিকে যাব? রকফিল্ড টাকশাল। ২ তলা একটা বিল্ডিং নিয়ে টাকশাল। দোতলায় শ্বেতপাথরে মোড়া ছোট ছোট একসারি জানালা। নিচতলার পুরোটা ঘেরা পাথর আর ইস্পাতে। ভেতরের চত্বরে প্রদর্শিত হচ্ছে টাকশালে উৎপাদিত কয়েন আর মেডেলের কালেকশন। মূল প্রদর্শনীর সামনে বিক্ষিপ্ত কিছু লোকের ভিড়। জেমস টাউনের জনৈক ক্যাপ্টেন টমাস ফোর্ডের একটা মেডেল প্রদর্শিত হচ্ছে সেখানে। রাশেদ পাশা একজন গার্ডকে নিজের পাস দেখাতে সে সবাইকে পথ দেখিয়ে নিয়ে গেল ভেতরে। স্টিলের বার দিয়ে ঘেরা একটা দরজা পার হয়ে ওরা করিডোর ধরে এগিয়ে গেল প্রশাসনিক অ্যাসিস্ট্যান্টের অফিসের দিকে। আন্তরিক চেহারার লোক ডেভ পিটারসন, চোখে হর্ন রিমের চশমা। পরিচয় দিতে উঠে দাঁড়ালেন তার বিশাল ডেস্কের পেছনের সুইভেল চেয়ার ছেড়ে। প্রথমে হ্যান্ডশেক করলেন রাশেদ পাশার সাথে, তারপর একে একে ছেলেদের সাথে। আগের অনেক কেসে ওরা আমাকে সাহায্য করেছে, বললেন রাশেদ পাশা। বর্তমান কেসটাতেও ওদের সাহায্য দরকার হবে আমার। তাকে যে কিডন্যাপের চেষ্টা করা হয়েছিল সেটাও জানালেন তিনি। শুনে উদ্বেগ প্রকাশ করলেন পিটারসন। তারপর জানালেন যে ছেলেদের সাহায্য নিতে তার কোনো আপত্তি নেই, বরং সেক্ষেত্রে হয়তো, বললেন তিনি, আমাদের সমস্যাটার আরো দ্রুত সমাধান হবে। আমি চাই ডিরেক্টর হলওয়েল ছুটি থেকে ফিরে আসার আগেই কেসটা সমাধান হয়ে যাক। বুঝতেই পারছেন, তার অবর্তমানে টাকশালের দায়-দায়িত্বভার থাকে আমার ওপর। মিস্টার পিটারসন, আপনি হয়তো আমাদেরকে কোনো সূত্র দিতে পারবেন, বলল কিশোর। চিন্তিত দেখালো মিস্টার পিটারসনকে। প্রথমেই একটা কথা বলে নেই, এই চুরির বিষয়টা যেন জানাজানি না হয়। আমরা চাই না নিউজ মিডিয়াগুলোতে এ নিয়ে কোনো পাবলিসিটি হোক। একটা শব্দও জানবে না কেউ, বলল মুসা। সিকিউরিটির অবস্থা সম্পর্কে জানতে চাইল রবিন। অত্যন্ত কড়া সিকিউরিটি আমাদের, জানালেন আর্মস্ট্রং। আমার ডেস্কের সাথে এই প্যানেলটা দেখতে পাচ্ছ? এটা পুরো টাকশালটাকে মনিটর করছে। বিল্ডিংয়ের প্রতিটা বর্গ ইঞ্চি জায়গায় নজর রাখছে লুকোনো ক্যামেরা। সিকিউরিটি ব্যবস্থার মধ্যে আছে ট্রিপওয়্যার, ফটো ইলেকট্রিক প্লেটস আর লেজার বিম। এগুলোর ভেতর দিয়ে কেউ ঢুকতে গেলেই সাইরেন বেজে উঠবে আর এই প্যানেলে আলো জ্বলতে নিতে শুরু করবে। শুনে তো মনে হচ্ছে আপনাদের এখানকার নিরাপত্তার ব্যবস্থা ফোর্ট নক্সের চেয়ে বেশি, বলল রবিন। তারপরও সোনা চুরি হয় কিভাবে? সেটাই তো কথা, বললেন পিটারসন। অবাক মনে হচ্ছে তাকে। যন্ত্রপাতিগুলো নিশ্চয়ই কোনোভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও পরদিন সকালে সব ঠিকঠাকই পাওয়া যায়। গার্ডদের বিষয়টা কি? জিজ্ঞেস করল কিশোর। সেটা তো আরো তাজ্জব ঘটনা, একটু থেমে বললেন মিস্টার পিটারসন। একজন পাহারাই ছিল বাইরের দরজায়, একজন ভেতরের স্টিলের দরজাটার কাছে, আর একজন এই এখানে আমার অফিসে টিভি ক্যামেরায় নজর রাখছিল পুরো ভবন। রাতে কোনো কিছু ঘটলে ওদের তো সতর্ক হওয়ার কথা, কিন্তু ওরা কিছুই টের পায়নি। তার মানে চোরের সাথে ভেগেছে ওরা, বলল মুসা। না, ওরা এখানেই আছে। আপনি বলতে চাইছেন ওরা চোরদের ঢুকতে সাহায্য করেছে, তারপর চুরির মাল নিয়ে কেটে পড়তে দিয়ে নিজেরা থেকে গেছে? অবিশ্বাসের সুর রবিনের কণ্ঠে। এটাই তো বুঝতে পারছি না, জবাবে বললেন পিটারসন। ওরা জোর গলায় বলছে ওই রাতে কোনো সময় নাকি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পুলিশ ওদের অ্যারেস্ট করে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কিছুই জানতে পারেনি। মাথা নাড়ালো কিশোর। বিষয়টা বোঝা যাচ্ছে না। সোনাগুলো সরানো হয়েছে কোথা থেকে? মাটির নিচের ভল্ট থেকে, উত্তর দিলেন পিটারসন। এসো জায়গাটা তোমাদের দেখাই। পথ দেখিয়ে নিজের ব্যক্তিগত এলিভেটরে উঠলেন তিনি সবাইকে নিয়ে। বাটনে টিপ দিতে ৩ তলায় নেমে থামল লিফট। দরজা খুলতে ওদেরকে নিয়ে বের হলেন মিস্টার পিটারসন। একটা স্টিলের দরজার সামনে এসে দাঁড়ালেন। একজন গার্ড রয়েছে পাহারায়। দরজায় লাগানো কম্বিনেশন লকের ডায়াল ঘোরাতে লাগলেন তিনি। একসময় খুট করে শব্দ তুলে তালা খুলে যেতে ভেতরে ঠেলে দিলেন দরজাটাকে। বিস্ময়ে হা হয়ে গেল ছেলেরা। রুমের বেশিরভাগ জুড়ে তাকের উপর থরে থরে সাজানো ফুটখানেক লম্বা লম্বা সোনার বার।
ফ্লোরেসেন্ট আলোর নিচে ঝিকমিক করছে এক ধরনের সোনালি আভা। ফুল হাতা জামা পরা দুজন লোক সোনার বারগুলোকে গুনে গুনে লিখে রাখছে একটা খাতায়। ঠিক করে বেরিয়ে আসতে চাইছে মুসার চোখ। এখানেই তো $1.5 কোটি সোনা হবে। আরও অনেক বেশি, ইয়াংম্যান, বললেন পিটারসন। 25টা বার হারিয়েছে আমাদের, 27 পাউন্ডের উপর এক একটার ওজন। আর আন্তর্জাতিক বাজারে সোনার যে চড়া দাম এখন, ওই চালানের মূল্য 1.5 কোটির বেশি। দরজা লাগোয়া একটা খালি তাকের দিকে ইশারা করলেন তিনি। রাতে যখন আমরা ভল্টটা বন্ধ করে যাই তখন ওখানেই রাখা ছিল বারগুলো। সোনাগুলো এখান থেকেই টেনে বার করছে চোর। তারপর বয়ে নিয়ে গেছে বিল্ডিংয়ের পেছন দিকটার বাইরের দরজায়। ওই পথে পালিয়েছে ওরা। সবচেয়ে কাছের সারির গোল্ড বারগুলো দেখছিল কিশোর। কাস্তে হাতুড়ির ছাপ মারা দেখছি এগুলোর গায়ে, বলল সে। হারানো সোনাগুলোতেও আছে, জবাব দিলেন পিটারসন। রাশানরা এগুলো বিক্রি করেছিল জুরিখের মিডলম্যানদের কাছে, ওরা আবার বিক্রি করেছে আমাদের কাছে। সবাইকে নিয়ে গোল্ড রুম থেকে বেরিয়ে এলেন তিনি। পাতাল ভল্ট ধরে এগিয়ে একটা মালামাল পরিবহনের লিফটে উঠল ওরা। টাকশালের পেছন দরজার কাছে বেরিয়ে এলো সবাই। একজন গার্ড ওদেরকে রিসিভিং এরিয়ায় ঢুকতে দিল। কয়েকটা আর্মার্ড কার পার্ক করা জায়গাটাতে। একটা জরুরি মিটিং আছে আমার, ক্ষমা চেয়ে বললেন মিস্টার পিটারসন। আমি যাই। রাশেদ পাশার দিকে তাকালেন। আপনারা ঘুরে ফিরে দেখুন, পরে কথা হবে। নিজের অফিসের দিকে চলে গেলেন তিনি। দ্রুত জায়গাটার উপর একবার নজর বুলিয়ে নিল কিশোর। এত দূর অবধি সোনা নিয়ে আসতে পারলে চোরদের আর থামানোর কোনো উপায় নেই, সিদ্ধান্তে এলো সে। ঠিকই বলেছ, সায় দিল রবিন। কিন্তু এলো কি করে এত দূর পর্যন্ত? গার্ডদের সাথে কথা বলে দেখতে হবে আমাদের। তোমরা যাও, বললেন রাশেদ পাশা। আমি এখানটাতে এই টাকশালে তদন্ত করতে থাকি, কথা বলি এখানকার কর্মচারীদের সাথে। আর আমি যাই নাস্তা করতে, বলল মুসা। মুচকি হাসল কিশোর। দ্বিতীয়বারের নাস্তা মুসা? এই কেসে সুরাহা করতে হলে শরীরের শক্তিটা তো ধরে রাখা চাই। উৎফুল্ল গলায় জবাব দিল মুসা। মুসাকে একটা স্ন্যাক বারে নামিয়ে দিয়ে কিশোর আর রবিন চলল পুলিশ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। থানায় পৌঁছে কর্তব্যরত পুলিশ সার্জেন্টের কাছে পরিচয় দিল নিজেদের। ও, তোমরা গোয়েন্দা, বললেন পুলিশ অফিসার। কিশোরের দিকে তাকালেন। আর তুমি রাশেদ পাশার ভাতিজা। খুব ভালো। আমরা এখানকার সবাই তোমার চাচার কাছের প্রশংসায় পঞ্চমুখ। কোনো সমস্যা নেই, চলো। টাকশাল থেকে আটক লোকগুলোর সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। মজার ঘটনা হচ্ছে ওদের নিয়ে। মজার ঘটনা? প্রতিধ্বনি করল রবিন। অপরাধী হওয়ারই কথা ওদের, বললেন সার্জেন্ট। কিন্তু পলিগ্রাফ অর্থাৎ লাই ডিটেক্টর টেস্টে দেখা যাচ্ছে সত্যি কথাই বলছে ওরা। বিমর্ষ দেখাচ্ছে লোক 3 জনকে। এদের একজনের নাম ডাকবিল, একজন রক জোনার, আর আরেকজন বার্ড ফিটার। কথা বেশিরভাগ বিলি বলল। লোকটা স্বীকার করল সোনা গায়েব হওয়ার রাতে ওরাই ছিল পাহারায়। ও নিজে ছিল পিটারসনের অফিসে, মনিটরের সামনে। ওয়াল্টারের ডিউটি পড়েছিল রিসিভিং এরিয়ায়, বাইরের দরজায়। গোল্ড রুমের ইস্পাতের দরজার সামনে পাহারা দিচ্ছিল নিকলসন, বলল সে। নানাভাবে প্রশ্ন করে গেল ওদের কিশোর আর রবিন। ওরা কি ওই রাতে পাহারার জায়গা থেকে কোথাও সরেছিল? ওরা কি ঘুমিয়ে পড়েছিল? না, আমরা কখনো তা করি না, বিল বলল। সজাগ থাকাটাই আমাদের কাজ। তবু যদি ঘুমিয়ে পড়ি, তাতেও কিছু যায় আসে না। চোর ভেতরে ঢুকতে চাইলে অ্যালার্মে পা পড়ার কথা। ভুলে হয়তো আপনারাই অ্যালার্ম বন্ধ করে রেখেছেন, বলল রবিন। যদি সেটাই করতাম, রাগত স্বরে বলল বিল, তাহলে কি অ্যারেস্ট হওয়ার জন্য বসে থাকতাম? চোরদের সাথেই তো ভেগে যেতে পারতাম। তা তো বটেই, বলল কিশোর। কিন্তু সোনাগুলো চুরি হয়েছে, সেটাও তো সত্যি। আপনারা 3 জন কি কোনো ধারণা করতে পারেন কাণ্ডটা ঘটালো কিভাবে চোরের দল? না, সারা রাত পাহারা দিয়েছি, একবারও কোনো অস্বাভাবিক কিছু দেখেছি বলে মনে পড়ে না, বলল বিল। পরদিন সকালে মিস্টার পিটারসন ভল্ট খুলে দেখেন সোনা নেই, সাথে সাথে আমাদের অ্যারেস্ট করা হয়। কিশোর আর রবিন বুঝল আটককৃতদের কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যাবে না। রকফিল টাকশালে ফিরে চলল ওরা। মুসাকে তুলে নিতে স্ন্যাক বারটাতে গিয়ে দেখল ওরা মহা আনন্দে তৃতীয় গ্লাস মিল্ক শেকে চুমুক দিচ্ছে সে। ওকে তুলে নিয়ে টাকশালে ফিরে এলো ওরা।
অভিযুক্ত লোকগুলোর সাথে যা যা হয়েছে সব জানালো রাশেদ পাশা আর মিস্টার পিটারসনকে। ভল্টের কম্বিনেশন জানে কয়জন? পিটারসনকে জিজ্ঞেস করল কিশোর। যেমনটা বলেছি তোমাদের চাচাকে, একমাত্র আমি আর ডিরেক্টর সাহেব। দেখো, তীক্ষ্ণ একটা সাইরেনের শব্দে মাঝপথে থামিয়ে দিল তাদের কথা। লাল নীল আলো জ্বলতে নিভতে শুরু করেছে মনিটর প্যানেলে। টিভি স্ক্রিনের একটাতে ছুটন্ত একটা অস্পষ্ট ছায়া ফুটে উঠেছে। চোর! চোর ঢুকেছে ভল্টে, চেঁচিয়ে উঠলেন মিস্টার পিটারসন। প্রাইভেট এলিভেটরের দিকে ছুটলেন মিস্টার পিটারসন। রাশেদ পাশা আর ছেলেরাও ছুটল পেছনে। ৩ তলায় নেমে খুলে গেল লিফটের দরজা। পাতাল ভল্টে সাইরেনের আওয়াজে প্রায় কানে তালা লাগার অবস্থা। গোল্ড রুমের দরজাটা হা হয়ে খোলা। একজন গার্ড দাঁড়িয়ে আছে সেখানে। পিটারসনের দিকে ঘুরল লোকটা। অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢুকেছে, স্যার, বলল সে। দরজাটা খোলা ছিল, এই ফাঁকে ভেতরে ঢুকে গেছে। আমি খোলা রেখে গিয়েছিলাম, রোশান ভুল স্বীকার করলেন পিটারসন। আমি ভেবেছিলাম বিটার আর হ্যালোজেনের সোনাগোনার কাজ প্রায় শেষের দিকে। কাজ শেষ করে ওরা লাগিয়ে যাবে দরজাটা। আমারই ভুল। সাইরেন বাজার সময় ওদের কাজ শেষ হয়নি, জানালো রোশান। সবাইকে নিয়ে ভেতরে ঢুকল সে। ফুল হাতা শার্ট পরা লোক দুটো তখনও আছে সেখানে, কথা বলছে বিব্রত চেহারার তৃতীয় আরেকজনের সাথে। আমি নতুন এসেছি এখানে, কাঁচুমাচু স্বরে বলল লোকটা। মাথা নেড়ে সায় দিল রোশান। কথাটা ঠিকই। দিন ৩ আগে নেয়া হয়েছে ওকে, সবকিছু বুঝে ওঠার সময় পায়নি, তবে শিখে ফেলবে। সাইরেন বন্ধ করার নির্দেশ দিলেন পিটারসন। লোকটাকে নিজের জায়গায় ফিরে যেতে বললেন। তারপর গোয়েন্দাদের নিয়ে এলেন নিজের অফিসে। সুইভেল চেয়ারে বসে বুক পকেট থেকে বড় একটা রুমাল বের করে ঘাম মুছলেন কপালের। চামড়ায় মোড়া একটা ইজি চেয়ারে বসে পড়লেন রাশেদ পাশা। ছেলেরা দখল করল সোফা সেট। পিটারসন আলোচনা শুরু করল কিশোর। আপনি বলেছিলেন গোল্ড রুমের স্টিলের দরজা খোলার কম্বিনেশন শুধু আপনি আর ডিরেক্টর মিস্টার হলওয়েল জানেন। আপনার কি মনে হয় আর কারো পক্ষে এটা জানা সম্ভব? মনে হচ্ছে সব ধরনের সতর্কতার পরও কেউ জেনে গেছে, বললেন তিনি। তারপর যোগ করলেন, সোনার চালানটা এসেছিল জুরিখের সুইস গোল্ড সিন্ডিকেটের কাছ থেকে। হয়তো কোনো আন্তর্জাতিক চোরাকারবারি বারগুলো চোরাই পথে নিয়ে গিয়ে সেখানেই আবার বিক্রি করবে। জুরিখে একজন এজেন্টকে তদন্ত করতে পাঠালে মনে হয় ভালো হবে। হাসলেন রাশেদ পাশা। ২ জন এজেন্ট, বললেন তিনি। কিশোর আর রবিন যে যেতে রাজি হবে তাতে কোনো সন্দেহ নেই। বসন্তের ছুটি চলছে ওদের। বয়েজ, তোমরা কি যাবে? আগ্রহ ভরে জানতে চাইলেন পিটারসন। সাথে সাথে রাজি হয়ে গেল ওরা। মুসার দিকে ফিরে বললেন আর্মস্ট্রং, চাইলে তুমিও যেতে পারো। দারুণ! আনন্দে উদ্ভাসিত হয়ে গেল মুসার মুখ। তদন্তের শুরুটা হবে সুইস গোল্ড সিন্ডিকেট থেকে, বুঝিয়ে দিলেন পিটারসন। বিশ্বব্যাপী সোনার বাজারের লেনদেন নিয়ন্ত্রণ করে ওরাই। এই চুরির ঘটনাটাও ওরা জানে। আমি শিওর খুশি মনে সহযোগিতা করবে ওরা। ওদের সাথে তোমাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দিচ্ছি আমি। জুরিখে একটা লং ডিস্টেন্স কল করলেন তিনি। ফোনে কথা বলতে বলতে ভ্রুকুটি দেখা দিল তার মুখে। শিগগিরই তার রূপান্তরিত হলো পরিপূর্ণ বিস্ময়ে। ফোনটা রেখে গম্ভীর হয়ে বললেন, আমার ধারণা প্রথম ক্লুটা আমরা পেয়ে গেছি। কি? জিজ্ঞেস করলেন রাশেদ পাশা। সিন্ডিকেটের ডিরেক্টর মরিস পাওলারের সাথে কথা বলতে পারিনি আমি। সোনার খনি দেখতে সাউথ আফ্রিকায় গেছেন তিনি। আগামী সোমবারের আগে ফিরছেন না। তবে তার অ্যাসিস্ট্যান্ট এইমাত্র বলল আমাকে একটা লোক নাকি তাকে ফোন করে রকফিল্ডের সোনার ব্যাপারে সাবধান করে দিয়েছে। বলেছে ওটা নাকি সপ্তাহ ২-১-এর ভেতর অবৈধভাবে চুরি খেয়ে বিক্রি হতে চলেছে। তাই? বলল কিশোর। ফোনটা করেছিল কে? নিজের পরিচয় দেয়নি লোকটা, তবে আশা করি তোমরা সেটা বের করতে পারবে। সোমবার দুপুর ২টোয় তোমাদেরকে বাউলারের অফিসে দেখা করতে হবে। রাশেদ পাশা উঠে পড়লেন। তোমরা রওনা দেওয়ার আগে এখানে খানিকটা খোঁজ খবর করে নিতে পারি, বললেন তিনি। কেন যেন মনে হচ্ছে আমার, হয় ইতোমধ্যে আকাশপথে রকফিল্ড এলাকা থেকে সোনা নিয়ে বেরিয়ে গেছে চোরের দল, নয়তো বেরোনোর পথে। ট্রাকে বহন করে হাইওয়ে ধরে যাওয়াটা ওদের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এয়ারলাইন্সগুলোকে সতর্ক করে দিচ্ছি আমি। ভাড়া করা বিমানগুলোর ব্যাপারে খোঁজ খবর নাও তোমরা। সেই সাথে আশেপাশে খোঁজ করে দেখো
এমন কোনো প্রাইভেট এয়ার ট্রিপস চোখে পড়ে কিনা, যেখান থেকে সোনার বারের মতো কার্গো নিয়ে কোনো বিমান টেক অফ করতে পারে। পরে তোমাদের সাথে দেখা করব আমি গ্যারেজে। নিজেদের গাড়িতে গিয়ে চড়ল 3 গোয়েন্দা। গাড়ি স্টার্ট দিয়ে শহরের দিকে রওনা হলো কিশোর। 1 ব্লক চক্কর দিয়ে হঠাৎ করেই কোণার দিকের একটা ফোন বুথের সামনে এসে গাড়ি থামালো সে। কি ব্যাপার কিশোর, জিজ্ঞেস করলো মুসা। মনে হচ্ছে মিস্টার পিটারসনের কাহিনীটা একবার খতিয়ে দেখা দরকার। বিস্ময়ে বড় হয়ে গেল মুসার চোখ। ওনাকে সন্দেহ করছো নাকি? রবিন কথা বলে উঠল। কিশোর ঠিকই বলেছে, শিওর না হয়ে কাউকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া উচিত হবে না। ফোন বুক থেকে মিস্টার পিটারসনের ঠিকানা বের করলো কিশোর। সেই সাথে পাওয়া গেল রকফিল্ডের একমাত্র চার্টার্ড এয়ারলাইন্সের ঠিকানা। তড়িৎ গতিতে ভদ্রলোকের বাসায় উপস্থিত হলো ওরা। বেল বাজাতে দরজা খুলল একজন মধ্যবয়সী মহিলা। মিস্টার পিটারসন বাসায় নেই, ওদেরকে বলল মহিলা। আমি মিসেস বন, ওর হাউসকিপার। মিস্টার পিটারসন বিয়ে করেননি। চুরি হওয়া রাত্রির কথা উল্লেখ করে জিজ্ঞেস করল কিশোর, ওই রাতে কি বাসায় ছিলেন মিস্টার পিটারসন? হ্যাঁ হ্যাঁ, যথাসময়ে টাকশাল থেকে ফিরে ডিনার করেছিলেন, বরাবর যেমনটা করেন। পরদিন সকালের আগে আর বাসা থেকে বের হননি তিনি। মহিলাকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল কিশোর। তারপর গাড়িতে উঠে ওরা আবার রওনা হলো রকফিল্ড শহরের দিকে।